সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি আসাদ চৌধুরী। আসাদ ভাই, এই সংলাপে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি আষাঢ়ের শুভেচ্ছা না বর্ষার শুভেচ্ছা। এই যে আষাঢ় এবং আষাঢ় তফাৎটা কি? আষাঢ়ে, আচ্ছা আমি ঠিক বুঝি না। আমরা আষাঢ়ে একটা শব্দ আষাঢ়ে চালু হয়ে গেছে। আষাঢ়ের শব্দটার মধ্যে যে একটু আজগুবি, উদ্ভট, আরো ইয়ে করে বলা যেতে পারে, হ্যাঁ, অ্যাবসার্ডিটি, ফ্যান্টাসি, এগুলো মিলিয়ে আষাঢ়ে। সূত্রপাতটা হয় সত্য দিয়ে, কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে 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 এমন হয় যেটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। এটাকে আষাঢ়ে বলা হয়। আর আষাঢ় তো বলার অপেক্ষা রাখে না আমাদের। আষাঢ় মাস, আষাঢ় থেকে এবার আষাঢ় তো একদম দিনক্ষণ মেনেই একেবারে গুড বয়। আষাঢ়ের লক্ষ্মী ছেলে। আষাঢ়ের চরিত্র দেখে এবার খুব অবাক হয়েছি। যথারীতি বজ্রপাত ইত্যাদি ইত্যাদি, এবং তার আগেই একটু মানে অকাল বোধনের মতো একটু অকাল যাত্রা আগে এসছে। তার দুদিন আগেই যে কাণ্ডটা হলো, বাংলাদেশের বহু জায়গায় বজ্রপাতে মারা গেছে। এবং এটার কারণ হিসেবে আমাদের পরিবেশবাদীরা অনেক কিছুকে দায়ী করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে, গাছটাকে দায়ী করেছে। বনভূমির সংখ্যা তো আমাদের এমনিতেই কম, স্বাভাবিক। যেখানে বনভূমি কম সেখানে বৃষ্টিপাতও কম হবে। আর আমাদের বৃষ্টি মানেই হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে মিষ্টি পানির বৃষ্টি। অন্য জায়গায় একটু অ্যাসিড থাকে, অন্য কিছু থাকে, দুলার নানা রকম। আমাদের বৃষ্টি একবার নির্মল পানি, একদম নির্মল, তুলনা হয় না এই বৃষ্টির। বজ্রপাত এর আগেও হয়েছে, বৈশাখে আমরা বজ্রপাত অনেককে, বৈশাখ জ্যৈষ্ঠতে অনেকের প্রাণহানি ঘটেছে বাংলাদেশে। এমনটা আমরা শুনি আগে শুনিনি। আগে অবশ্য মিডিয়া এতটা সিরিয়াস ছিল না। একেবারে থানায় থানায়, গ্রামে গ্রামে চলে যাবে খবর নেওয়ার জন্য, এতটা সিরিয়াসনেস ছিল না। তবে ওই যে আপনি যেটা বললেন যে বেড়েছে বলা যায়, কারণ গণমাধ্যম না হলেও তো আশপাশের মাধ্যমে আমরা জানতে পারতাম, সেটাও হয়নি। ওই যে একটা কারণ আপনি বললেন যে গাছ কমে গিয়েছে, গাছ কমে গেছে, কারণ হতে পারে। গাছ কমে গেছে, অনেক গাছ কমে গেছে। কিন্তু যে নগরে বর্ষা কিভাবে উপভোগ, যদি কাজ থাকে তো মোটেই উপভোগ না। কাজ থাকলে পর মেজাজ খারাপ হবে, ট্রাফিক মানে গাড়ি পাওয়া মুশকিল হবে, এটা পাওয়া মুশকিল হবে, দুর্ভোগ নিয়ে আসে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় আমি ইদানিং গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি আর কি, সেটা হচ্ছে যে এত বেশি সে পানির জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক না কেন, রাস্তায় এত বেশি খোঁড়াখুড়ি হচ্ছে যে একটু হেঁটে যাবে, স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়ার অর্থ সমস্ত জামা কাপড় নষ্ট করা। এবং আমাদের কজনের গাড়ি আছে, এগুলি বলে লাভ নাই তো। কাজে একটা দুর্ভোগ কিন্তু এই বর্ষার মধ্যে হয়। আর একটা হয় বিকেলের যেটা বৃষ্টি পড়ে, সেখানে তো বলাই আছে যে কেরানি মারা বৃষ্টি। কারণ কেরানি সাহেবকে বেচারা বাড়িতে যাবে, ফেরার সময় হেঁটে চলে যাবে, এখন রিক্সা ভাড়া দিতে হবে বা বাস ভাড়া দিতে হবে। ওই জন্য সেই পুরনো নাম, যে ব্রিটিশ আমল থেকে এই নামটা আছে, কেরানি মারা বৃষ্টি। নগরে এই বর্ষা উপভোগ বা উদযাপন বা পর্যবেক্ষণের ঠিক ফুরসত আমরা পাই কিনা? না, আমরা ঠিক ওইভাবে পাই না। কিন্তু আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের মধ্যে কিন্তু এই ঋতু সচেতনতা বাড়ছে। আমরা চাই মানে সমাজ, আমি বলতে চাচ্ছি আমাদের সংস্কৃতি সেবীরা, সংস্কৃতি কর্মীরা, তারা এবং আমাদের দায়িত্বশীল কিছু ব্যক্তি যারা এগুলো একটু উৎসাহিত করেন। এগুলো তো কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। চেষ্টা করেন যে বর্ষায় এসেছে বা বসন্ত এসেছে বা শরৎ এসেছে, বিভিন্ন সময় উৎসব হচ্ছে। আজকেও যেমন বাংলা একাডেমিতে অনুষ্ঠান, বর্ষাবরণ উদীচী করছে, এটা তো এগুলি খুব ভালো লক্ষণ। কিন্তু আমাদের এক বন্ধু আছেন, সবাই চিনেন তাকে, খুব বিখ্যাত অভিনেতা খায়রুল আলম সবুজ। উনি এই বর্ষার মধ্যে ইনভ্যারিয়েবলি একবার ফরিদপুরের দিকে যাবে এবং পদ্মার মধ্যে নৌকো নিয়ে সারা রাত থাকবে। আবার আমি একটা চিঠির উল্লেখ করি, রবীন্দ্রনাথের চিঠির একটা উল্লেখ আমি একটু টুকিয়ে নিয়েছি, সামান্য উল্লেখ করি। উনি বলছেন যে বর্ষাটা এমন জমে এসেছে যে ইচ্ছে করছে গদ্যে না লিখে পদ্যে চিঠি লিখে যাই। মানে চিঠিটাও গদ্যে লিখতে ইচ্ছে করছে না, কবিতার মতো করে বলতে ইচ্ছে করছে, পদ্যে বলতে ইচ্ছে করছে। কারণটা হচ্ছে কি, বর্ষা আমরা তো সাধারণ জীবনে অবসর যেটাকে আমরা বলি সেটা খুব একটা থাকে না। বর্ষা আমাদেরকে একটু বাধ্যতামূলক অবসর দান করে। এটুকু তো বর্ষার, হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ এটুকু আমাদের একটা বড় শান্তি এটা। তবে
ইদানিংকালে আমি দেখেছি এটা বাংলাদেশের মানুষের, এটা যে যাই বলুক, সচ্ছলতা কিছুটা তো বেড়েছে, সচ্ছলতা বেড়েছে। তার ফলে বর্ষা উপভোগ করার অন্যান্য উপাদানের মধ্যে খাদ্যের আমি বিজ্ঞাপন দেখছি মাঝে মাঝে, বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখছি, সেখানে বিভিন্ন ঋতুভিত্তিক খাবার আয়োজন করে। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করছি যে বর্ষার ব্যাপারটা কবে আসে। এবং যেহেতু মানে হ্যাঁ, যেহেতু আষাঢ় মাত্র আমরা জ্যৈষ্ঠকে বিদায় দিলাম, জ্যৈষ্ঠ ফলগুলোতে আষাঢ় এখনো রয়ে যাচ্ছে এবং আষাঢ়েরও কিছু ফল আছে। আষাঢ় তো এই ফলের কন্টিনিউশনই তো বটে, ফল। এবং যদিও বর্ষার নিজস্ব ফুল কি এটা নিয়ে তর্ক উঠতেই পারে, কিন্তু বর্ষার ফুল বলতে কদমকে তো মনে করবি, বাদল দিনের প্রথম কদম, যদিও বর্ষার অনেক আগে থেকে অনেক আগে হবে, এটা নিয়মই, এটা নিয়ম। কিন্তু কেন বর্ষার সময় কদম ফুলের ঠিক মতো গন্ধটা বেরোয় আমার যা মনে হয়। আমি তো যে বৃষ্টির পানি যখন কদম ফুলের উপর পড়ে তখন এটা সৌন্দর্য আলাদা, একেবারে আলাদা, কোনো সন্দেহ নেই, ইউ আর কারেক্ট, একদম চোখাচ্ছে। তো এগুলোর জন্যই আর কি বর্ষার নিজস্ব একটা, যেমন জ্যোতিমালিকার মৃদুগন্ধে, গন্ধরাজ কিন্তু সুন্দর, হ্যাঁ চমৎকার গন্ধ না, এগুলো কিন্তু একটু আগের হওয়া, কিন্তু ওই ধারাবাহিকতায় দোলন চাপা, হ্যাঁ বর্ষা কিন্তু এগুলো মানে চিন্তাই করে নিয়েছে বলা যেতে পারে। বর্ষার আকাশও তো অন্যরকম, বজ্রমানিক গিয়ে দিয়ে গাঁথা আসার তোমার মালা, বর্ষার আকাশটা অ্যাবসলিউটলি আলাদা। এবং আমি মাঝে মাঝে অবাক হই আমাদের শিল্পীদের, বাংলাদেশের শিল্পীদের এই একটা ব্যাপারে, বর্ষার আকাশ তারা এতভাবে এঁকেছেন। শহরে দেখা বর্ষা, সেই অভিজ্ঞতাগুলো যদি বলে। বর্ষা উপভোগ করতে হয় গ্রামে গিয়ে, এতে কোনো সন্দেহ নেই। আমার একটা জায়গায় আমি বর্ষা এত আনন্দ পেয়েছিলাম, কিন্তু আমি অনেক কিছু মিসও করেছি। নীলগিরিতে আচ্ছা, অবিশ্বাস্য বর্ষা, বান্দরবনে, হ্যাঁ মানে প্রতিটি মুহূর্ত মনে হয় চুমুক দিয়ে পান করি এরকম বর্ষা। আচ্ছা, আবার আমার গ্রামের কথা যদি ধরি না, আমি তো কোনো জবাব খুঁজে পাই না, আমার ওই শৈশবও ফিরে পাবো না। আর বর্ষার একটা বড় গুণ, একটা দোষও বলতে পারেন, বর্ষার বড় গুণ পুরনো কথা মনে করিয়ে দেয়, হ্যাঁ ভীষণ নস্টালজিক করে দেয়। রবীন্দ্রনাথের এটা একটু বলে নিক আগে, রবীন্দ্রনাথ 2-3টা গানে, আমি একটা গানের কথা বলবো, একেবারে এক জায়গায় এসে বলছেন বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে। আরেকটা গানে বলছেন, এটা আমার কাছে খুব ভালো লাগে, শতক যুগের কবি দলে মিলে আকাশে ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে, শতেক যুগের গীতিকা শতগীত মুখ ঋতবন পীথিকা। আমি যদিও গানের পানি কবিতা প্রত্যেকটা অসুবিধা হয়, এর চেয়ে তো রবীন্দ্রনাথের ধরেছে প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রথম মানুষ যখন কথা বলেছে সেই সুরটি তার মনে আছে। এবং একটা জিনিস আমার কাছে অবাক লাগে, যে রবীন্দ্রনাথের এই গ্রামে, কলকাতায় তার কাছে মনে হয়েছে যে এই নাগরিক জীবনটা চেতে, উনি প্রায় বলেছেন শিলাইদহ সম্পর্কে অবশ্য বিশেষ করে বলা, যে তিনি সেখানে বাংলাকে ফিরে পান, বাংলার নিজস্বতাটাকে পান। আমরা মনে আছে আইল্যা বলে, যেখানে ছোট পাতিলের মতো চুলা থেকে অঙ্গারগুলো, জ্বলন্ত কয়লাগুলো যেখানে রেখে দেয় ওটাকে আইল্যা বলে। তো সেই আইল্যার মধ্যে কাঁঠাল বিচি দিয়ে দেওয়া হলো, চাল ভাজা হলো, কাঁচামরিচ পেঁয়াজ একটু আছে দূরের সামনে কোথাও, এবং খাচ্ছি ঝাল লাগছে, খাচ্ছি ঝাল লাগছে, এবং ওই চুলা থেকে আনার পর এরকম করতে হচ্ছে, গরম তো একটু যাতে ঠান্ডা, হ্যাঁ এই দৃশ্যটা আমার চোখের মধ্যে এখনো লেগে আছে। কিংবা আমার মেজাজ খুব প্রসন্ন, মানে বেশ বোঝা যায় যে যখন উনি বললেন যে এই খিচুড়ি রান্ত একটুখানি, এবং এই খিচুড়ির সঙ্গে ইনভেরিয়েবলি একটু পাঁপড় ভাজা থাকবে, একটু শসা কাটা থাকবে, এবং যা হয় একটু মুরগির ঝোল, যদি একটু ঘন মুরগির ঝোল, অথবা যেটা একেবারে বান্দা ছিল, আমার নিজের খুব প্রিয় ছিল এটা, সেটা হচ্ছে মরিচ ভর্তা। এই খিচুড়ির সঙ্গে মরিচ ভর্তা একটা আলাদা কম্বিনেশন, কিন্তু আমার জামাইয়ের পছন্দ ছিল এটা ভুনা খিচুড়ি, সেটা কিন্তু ঢাকাতে শহরে। হ্যাঁ, ঢাকা এখন ইলিশ খিচুড়ি হচ্ছে বর্ষার খাবার, বা ডিম খিচুড়ি তো বটে। আর তবে একটা মজার ব্যাপার, ওই যে আমি যেই খিচুড়িটার কথা বললাম, ওটা কিন্তু অনেক রকমের নাম আছে। তার মধ্যে ল্যাটা খিচুড়ি একটা বলে, কেউ বলে এটাকে পাতলা খিচুড়ি, অনেক রকমের নাম আছে। ওই খিচুড়ির সঙ্গে কিন্তু ডিম ভাজা একটা
মারাত্মক কম্বিনেশন যদি পুদিনা পাতা দিয়ে বার করা হয়। কাজে এই আর চা তো একটু পটাতেই হয়, তখন কতক্ষণ পর পর একটু চা খেতে ইচ্ছা করে। বর্ষার সময় যে দেখা যেত যে খালে বিলে সবাই নৌকা নিয়ে যাচ্ছে এবং নৌকায় বসে কাঁঠাল খাচ্ছে, চিংড়ি মাছ ধরছে, চিংড়ি মাছ ধরছে এবং চিংড়ি মাছ ভুনা করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। ইস, এগুলি ভাবা যায় না, এগুলি পাওয়া যায় না। আমি একবার মরিচাকান্দি থেকে না উলুকান্দি থেকে কিনেছিলাম 1964 ডিসেম্বর মাসে, আমার পুরো মনে আছে। এক বোঝা কি বলে এটাকে, চিংড়ি মাছ 15 টাকা দিয়ে, যেটা একটার দাম এখন মিনিমাম 150 টাকা থেকে 200 টাকা হবে একটার দাম। হ্যাঁ, এবং সেখানে তখনকার এটা তো আপনি জানেন ভালো করে, ব্রাহ্মণবাড়িয়া ওই সমস্ত অঞ্চলে আমরা বরিশালের হলে পর হ্যাঁ একটু করে ভাজে, মশলা টশলা করে, কিন্তু এরা শুধু ভেজে খাওয়া পছন্দ করে। আমার মনে আছে, আমার তার বাড়ি হচ্ছে পলাশের দিকে, আমার বোনের শাশুড়ি, তিনি কই মাছ ভেজে নিয়ে বলতেন যে বাবা খালি খালি খাও। আমি মা খেয়ে এসছি, ঝোল দিয়ে না বাবা, ভাত খাওয়ার দরকার নাই, মাছটা খালি খাও। এই যে আমি বলতে চাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে। এটা আমাদের সচ্ছলতা অসচ্ছলতার ব্যাপার না, কিন্তু মানসিকতার ব্যাপার। এটা কিন্তু মনে রাখতে হবে, মানে নিজের ঐতিহ্যের প্রতি যাদের যে জীবন চর্চার বিষয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এই শব্দটা আমি খুব খুশি হলাম তুষার, খুবই খুশি হয়েছি। আসলে আমরা আমাদের প্রতিদিনের জীবন চর্চার মধ্যে যদি আমাদের এই শাশ্বত বাঙালিকে আমরা খুঁজি, বা আমি দেখেছি বিদেশে যে চেষ্টা হয় না, বাইরেও আমি দেখেছি যে ছেলে মেয়েরা সাধ্যমতো যারা একটু বয়স হয়েছে, আমি বয়স বলতে 80-90 বলি না, আমি বলছি যে তারা কাজের মধ্যে দিয়ে এসে একটা জায়গায় এসেছে, বাড়ি গাড়ি ইত্যাদি হয়ে গেছে, হ্যাঁ, তারা কিন্তু এই বাঙালি খাবারগুলো তারা চাইনিজ শপ থেকে, ভিয়েতনামি দোকান থেকে এই সমস্ত মশলা টশলা এনে ঠিকই বাঙালি খাবারগুলো এই বর্ষার সময় খাওয়ার চেষ্টা করে। ওই যে নস্টালজিক মানে তো বাড়ি ফেরা, এক্স্যাক্টলি, বাড়ি ফিরতে পারছে না, এক্স্যাক্টলি বাড়ি ফিরতে পারছে না বলি এটাকে এতটা গুরুত্ব দিচ্ছে। আর আরো আছে খাবারের তালিকার মধ্যে যদি আমি ধরি, আমার মনে হয় একটু বনেদি পরিবারগুলো একটু অন্য রকমের খাবার করে, তারা একটু খাবার অন্য ধরনের করে, এবং সেটা একটু হয়তো অনেকে দাওয়াতও দেয়, ওই সময় হঠাৎ করে দাওয়াত দিল যে আসো, সেখানে এসে পাবে তারা একেবারে লেটেস্ট, যাদের বিত্তবানদের কথা আমি আবারও বলি, ভালো আমের একটা থাকলো, কাঁঠালের একটা থাকলো, প্রিপারেশন থাকলো, সঙ্গে ঘন দুধের একটা প্রিপারেশন আলাদা করে রাখলো, ইচ্ছা করে রাখলো। এগুলো অন্য খাবার তো আছি, হয়তো এই সময় একটু অন্য ধরনের খাবার করে। আমি খাবার কথা ভাবছি, অনেকে হয়তো আমার বুটির দিকে তাকাচ্ছেন, আচ্ছা সেটা আসল তাই। আমার কাছে একটা সময় ছিল, গ্রামে যখন ছিলাম, তখন বই আর এই খাবারটা আমার একমাত্র বিনোদন ছিল। আরটাও ছিল শীতকালে এই বর্ষার সময় হাডুডু খেলতে খুব ভালো লাগতো, ওই যে পিছলে যাওয়াটা, পা দিয়ে আটকালো, এরকম থাপ করে ধরলো, বর্ষার মধ্যে ফুটবল খেলা। আরে বাপরে, এটা তখন তো ফাউল করাটা মজাই আলাদা ছিল। বৃষ্টির পানিতে ফুটবল খেলা, বৃষ্টির মধ্যে নদীতে ডুব সাঁতার, এগুলো তো হ্যাঁ আমার মনে আছে। আমার নাকের এখানে ভার হয়ে থাকতো সবসময়, কথা বলতে পারতাম না, রীতিমতো ভার হয়ে থাকতো। আর আমার হাঁপানি ছিল বলে বেশিক্ষণ দৌড়াতে পারতাম না, তো চেঁচামেচি করতে হতো পেছন থেকে। সেটাই যে মানে কবি, সাহিত্যিক বা সবাইকেই, শিল্পী, সবাই তো শিল্পী থেকে একটু উস্কে দেয়, তাদেরকে আরো বেশি। এবারে এই 6 ঋতুর মধ্যে আষাঢ় মাসটা খুব উর্বর, আষাঢ়, শ্রাবণ এবং আর একটা বসন্ত কম করে না, বসন্ত একটু জানান দেয়। আমাদের এখানে বসন্ত হয়েছে কি, আমি কোথায় যেন বললাম, এর মধ্যে যে কোনো কারণেই হোক না কেন, বসন্ত আমাদের একটা খুব বড় ব্যাপার। কিন্তু 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুনের জন্যই বসন্ত আমাদের কাছে একটা প্রতিবাদের ব্যাপার হয়ে দাঁড়ায়। পুরা ফেব্রুয়ারি মাসটাই বসন্ত, ওই পয়লা বসন্তে একটুখানি মেয়েদেরকে দেখি সুন্দর জামা কাপড় পরে নয়ন লোভন ভঙ্গিতে হাঁটেন টাটেন, কিন্তু তারপর ওই বসন্ত ব্যাপারটার খুব একটা থাকে না। আমি রবীন্দ্রনাথকে দিয়ে দেখার দৃষ্টান্ত দিই, আমার কাছে ভাগ্যিস আমি এটা করে নিয়ে এসেছিলাম। যেমন সবচেয়ে রবীন্দ্রনাথ কম লিখেছেন হেমন্তকে নিয়ে, 5টা মাত্র হেমন্তের গান আছে। আর গ্রীষ্মের গান আছে, না শীতের গান আছে মাত্র 12টা, আর গ্রীষ্মের গান আছে 16টা। এবার বলি আমি, বসন্তের গান হচ্ছে 96টা, আচ্ছা, আর বর্ষার গান হচ্ছে 115টা। কাজে সবাই কালিদাস হয়, রবীন্দ্রনাথ কখন কালিদাস হয়ে বসে আছেন। শুধু রবীন্দ্রনাথ না, আমরা
নজরুলের মধ্যে আমরা দেখব প্রচুর বর্ষার গান, এবং অনেক শাওন আসিল ফিরে সে তো ফিরে এলো না, মানে চিন্তা করা যায় না। নজরুল বর্ষাকে নিয়ে দুটা কারণ আছে, একটা হচ্ছে বর্ষার যে রাগগুলো আছে, রবীন্দ্রনাথকে আমি হেয় করার জন্য বলছি না, ছোট করার জন্য বলছি না, নজরুল সাধ্যমতো চেষ্টা করেছিলেন সেই রাগগুলোর চারিত্রটাকে ঠিক রাখতে, আর রবীন্দ্রনাথ সেখানে তার নিজস্ব কম্পোজিশন স্টাইলে সেখানে তিনি কিছু পরিবর্তন করেছেন। বিরহ মানুষকে বেশি সৃজনশীল করে, আষাঢ় শ্রাবণ বিরহের মাস, বিরহে তোমারে পাই হারাই মিলন ক্ষণে, সে বিখ্যাত, এটা কার গান, জগন্ময় মিত্র কিনা আমার মনে নেই। হ্যাঁ, এগুলো হ্যাঁ বিরহে বেশি করে পাই। এবং নজরুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল। এখন এই যে বর্ষা, মেঘদূতের কথাটা, আরে কালিদাসের কথাটা বলে একটা ভালো হলো যে সেই সময় বর্ষাটা এনজয় করতেন। কালিদাসের সময় তো কিছুই ছিল না, রেডিও টেলিভিশন থাকার তো প্রশ্নই আসে না। এমনকি রবীন্দ্রনাথের আমরা দেখেছি রবীন্দ্রনাথ স্কুলে গেছেন, পালকিতে গেছেন, ঘোড়ার গাড়িতেও না, পালকিতে গেছেন কোন কোন স্কুলে যাওয়ার সময়, একেবারেই যখন রবীন্দ্রনাথের বয়স 5-6 বছর তখন। তার কারণ রাস্তায় কাদা বর্ষার সময়, এবং অন্য সময় ধুলা, রবিবাবুর কষ্ট হবে কাজে পালকিতে যাচ্ছেন। সময়টা কিন্তু পাল্টে গেছে, অ্যাবসলিউটলি পাল্টে গেছে। আজকেও আমি আসার সময় ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ, পাকিস্তানি আমলে রাস্তা ছিল মাত্র 400 কিলোমিটার, আর এখন হচ্ছে 60,000 কিলোমিটার পাকা রাস্তা। কাজেই মানুষের বিরহটাও কমে যাচ্ছে, দেখা তো হচ্ছে। আর মোবাইল এসে তো 12টা বাজিয়ে, চিঠিরও 12টা বাজিয়েছে, মোবাইল ফেসবুক মোবাইল এসে না, যে রবীন্দ্রনাথ বলছেন যে চিঠি পর্যন্ত তার পদ্যে লিখতে ইচ্ছে করছে, তো পদ্যে চিঠি তো লিখছেন আজকাল, প্রেমপত্র তো উঠে গেছে প্রায়। এটি একটা বেদনার ব্যাপার। মানে মেঘের কাছে যে চিঠি গুজে দিবে, মেঘকে দুধ করে পাঠানোর কোনো পথই নাই, ফেসবুক এবং বর্ষার সময় সবচেয়ে কি এটাই আর কি খুব ভালো, যে এক জায়গায় যেহেতু নড়াচড়া করতে পারছে না, বেশি দূর যেতে পারছে না, নিজের ঘরের মধ্যেই চৌহদ্দির মধ্যেই থাকতে হচ্ছে, কাজেই ভাবার একটা অবকাশ থাকে, চিন্তা করার অবকাশ থাকে। এবং শিল্প সাহিত্য আমরা যতই তর্ক বিতর্ক করি না কেন, একটা লোকের নিজস্ব জায়গার মধ্যে না থাকলে পারবে না। এমনকি সবচেয়ে প্রতিবাদী কবিও লেখার সময় এই নির্জনতাটুকু তার প্রয়োজন, আমি তো তার শব্দ ইত্যাদি তাকে সাহায্য করবে না ঠিক মতো। বঙ্কিমচন্দ্র মনে করিয়ে দিলেন বৃষ্টির সময় কি হচ্ছে, কি যেন ছিল, কি যেন নাই, কি যেন হারাইয়া গিয়াছে। এই যে বিরহ বোধ, যার বিরহ বলে কিছু থাকার কথা না, তার মধ্যেও কিন্তু এক ধরনের বিষণ্ণতা, আমি শব্দটা ব্যবহার করছি একটু হিসেব করে, বিষণ্ণতার একটা ছাপ পড়ে যায়। যে এবং সুখস্মৃতি চাইতে এই বিচ্ছেদ তাকে অনেক বেশি আনন্দ দেয় তখন, আমার মনে হয়েছে। মানে কি হারালাম, সেটার একটা সুখানুভূতি আসে। হ্যাঁ অবশ্যই, হারায় যে সুখ। হ্যাঁ, এটা উর্দুতে ভারী সুন্দর আছে। উর্দুতে আমি উর্দু পংক্তিটা মনে পড়ছে না, সেটা হচ্ছে যে তোমার মোলাকাতে আমার যত আনন্দ, তোমার স্মৃতিও আমাকে ঠিক তেমনি আনন্দ দিচ্ছে। মানে তোমার সঙ্গে দেখা হওয়ার মধ্যে তো একটা আনন্দ হচ্ছে, যে এটা যতটা তুমি নেই কিন্তু তোমার কথা ভাবছি আমি সেই অনুভূতিটা পাচ্ছি। এটি আসলে সৃজনশীলতা নানাভাবে, গানে, কবিতায়, ছবিতে, নাটকে, এবং মেঘের যে রং, এই যে সুরমা রঙের মেঘ, আমি ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের কথা হঠাৎ মনে পড়লো। সত্যজিতের অপুর সংসারে বৃষ্টি আসছে, জানালা আটকে দিচ্ছে, এই একটা দৃশ্য আমার এখনো সাংঘাতিক লাগে। আর একটা হচ্ছে অপু আর দুর্গা ট্রেন দেখার জন্য যাচ্ছে, কাশবন তো শরৎকালের ব্যাপার, সেই সময় বৃষ্টি, এবং কি পাগলা বৃষ্টি, সেই আকাশ কি, আমার মনে হয় না, আমি এই জন্যই বলছিলাম যে আমাদের কার কথা আমি জানি না, বিদেশি কোনো বড় সমালোচকের কথা, যে বাংলাদেশের ছবিগুলো দেখে যতটা আনন্দ পাই তার চেয়ে বেশি আনন্দ পাই বাংলাদেশের প্রকৃতিটা দেখে। এই গাছপালা, এই নদী, এই আকাশ, এগুলো যে ক্যামেরা যতটুকু আসে তাতেই তারা খুশি এত। এবং বৃষ্টিকে আমরা নানা নামে ডাকতাম, তাই না? ইলশেগুড়ি বৃষ্টি, কত রকম বৃষ্টিতে ডাকতাম। মেঘের কত নাম, ইস, আমাদের জসিমউদ্দিন অন্তত 12-13টা নাম দিয়েছেন, আরিয়া মেঘা, কুরিয়া মেঘা, কি কি সব। বৃষ্টিরও তাই অসংখ্য নাম। এবং একটা বৃষ্টি তো আছে
এটা আমরা খুব মানে আম্মাকে ফাঁকি দিয়ে ঠিকই নামতাম। বৃষ্টি হচ্ছে, রোদও করা, রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই সময় শিয়ালের নাকি মেয়ের শিয়ালের বিয়ে হয়। কাজে এই বিয়েটা উদযাপন করাটা, বিয়েটার জন্য না হোক, বৃষ্টিতে ভেজার একটা আনন্দ, এটা মিস করতে মন চাইতো না, কিছুতেই মন চাইতো না। এবং এই যে বৃষ্টির পরে যে রোদ উঠতো, সেই সময় যে মাটির একটা গন্ধ, আহা, এটা কিন্তু ইয়ের লেখা, চারদিকটা একটা ঝলমলে। হ্যাঁ, না সে তো বটেই। ধুলা না থাকলে সাধারণভাবে ধুয়ে দিল একেবারে, একদম পরিষ্কার ধোয়া মোছা করে দিল একেবারে। এবং এই বৃষ্টির পরবর্তী গন্ধটা ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতায় আছে, খুব মিষ্টি করে আছে। এটা কতটা এখন আমরা, এই নদী বললেই তো মেজাজটা খারাপ হয়ে গেল। নদী, আমাদের ছোট নদী চলে একেবারে। এই নদীটা আমি অনেক পরে শিখেছি, আমরা ছোটবেলায় গাং বলতাম। আর এখন নদী, আবারও সেই একটু বাজে স্ট্যাটিস্টিক দিতে হয়, 1300 নদীর কথা আছে আমাদের। এখন 400 নদী কি আছে? 400-450 নদী, 250 মতো, হয়তো 250 মতো নদী আছে। বর্ষাকালে কয়েকটা জায়গায় লঞ্চ হয়তো একটু অতিরিক্ত যায়, শ্যালো, সব জায়গায় শ্যালো নৌকা চলে এসছে। আপনার ম্যানুয়ালি খুব কম, শুধুমাত্র শীতলক্ষা এবং বুড়িগঙ্গাতে এখনো ম্যানুয়ালি যে মানে নৌকাগুলো যায়, সেগুলো হচ্ছে মাল ক্যারি করে অথবা গুদারা, খেয়া নৌকার কাজ করে। হ্যাঁ, তবুও তো চোখে অন্তত শান্তি পাওয়া গেল। লারা, ফারিয়া লারা, সেলিনার মেয়ে যে মারা গেল, যে লারাদার মাকে বলছিল যে আমার খুব ইচ্ছে করে হেলিকপ্টারে ওই মাঝিকে তার দেখানো তার নৌকাটাতে। আমি এই বুড়িগঙ্গাতে সাঁতার কেটেছি, মাছ ধরেছি আমি এবং সিডনি, সৈয়দ হাসান আলী, সে বিখ্যাত অভিনেতা, আমার 3 ক্লাস উপরে পড়তেন এবং ডাটিয়াল ছিলেন, তো আমাকে হাত ধরে নিয়ে যেতেন। আমি তখন পড়ছি না, আমি ক্লাস 2তে পড়ার কথা, কিন্তু স্কুলে ভর্তি হইনি, হাত ধরে নিয়ে যেত। হ্যাঁ, সেইখানে আমি আর মামুনুর রশিদ কিছুদিন আগে একটা অনুষ্ঠানের জন্য আমরা শুটিং করছিলাম সেখানে। ভাবা যায় কি দুর্গন্ধ। এবং এই বুড়িগঙ্গার পানি 300 থেকে 350 কোটি লিটার লাগে আমাদের ঢাকাবাসীকে খাওয়াতে, এবং ওয়াসা 2 জায়গায় শীতলক্ষা বুড়িগঙ্গার পানি ট্রিটমেন্ট করে তারপর আমাদেরকে শোধন করে দিচ্ছে। তারপরও শনির আখড়ার ওদিকে নাকি চিল্লাচিল্লি হয় যে দুর্গন্ধ আসছে। হ্যাঁ, এখন এই কথা, যে নদীর কথা যদি বলতে খারাপ লাগে, তো এই সমস্ত কারণেই, অন্য কোনো কারণে না। আজকে পদ্মাতে ইলিশ পাওয়া যায় না, পাওয়া যায় কোথায়? শরীয়তপুরের দামুড্ডি, হাটুরিয়া, ভোজেশ্বর এলাকায়, ভোলার এলাকায়। এবং ভোলারা এই ইলিশাদের অংশটা যেখানে লঞ্চ ভেড়ে, এই ইলিশাটা আজকে তো না, অনেক দিনের পুরনো। এখন আমি কিছুদিন আগে দেখলাম, কোন চ্যানেলে দেখলাম মনে পড়ছে না, ব্রহ্মপুত্র যেখানে আমাদের যমুনা হলো বাংলাদেশে এসে, ইন্ডিয়াতে তো বাঁধ ফাঁদ দিচ্ছে, সেগুলো সরকার বুঝুক। চীনে 3টা বাঁধ দিয়েছে, চীনের পোর্শনটাতে, ডিব্রুগড় হয়ে একেবারে ওদিকটা হয়ে পড়ে, ওইটা যখন পশ্চিম দিকে যাচ্ছে, সেখানে একটা চিহ্নিত অংশ দেখাচ্ছে। 3টা বাঁধ দিয়েছে, 3টা বাঁধ দিয়েছে। তা ভারত যথারীতি চেঁচামেচি করেছে, এবং তারা বলছে আমরা তো ক্ষতি করছি না, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। ভারত এই পানিটা নিয়ে যাবে উত্তর দক্ষিণে, দক্ষিণ ভারতে এই পানিটা যে ব্রহ্মপুত্র নেওয়া যায় সেই চেষ্টা করছে। এগুলি পড়া আমাদের। আর পদ্মা আমার নিজে দেখা, এই সময়, এই বর্ষাকালে শ্রাবণ মাসে পদ্মার আমি উপরে আমি ঘাস দেখেছি, অথচ টাঙ্গাইলে বন্যা হচ্ছে সেই সময়। এখন এই যে নদীর চরিত্র, নদীর চরিত্র একেবারে পাল্টে গেছে। আশার তার চরিত্র পাল্টায়নি, এটা মানলাম, নদী তো তার চরিত্র হারিয়েছে। কাজেই এই নদীতে আমার নিজের ছোটবেলার 2টা স্মৃতি তুলনাহীন। হিজলা তখনও ছিল, ভাঙিনি। হিজলাতে গেছি, টিয়ালি বলে এক মন্ত্রী ছিলেন, তিনি গেছেন সিপ্লেনে। মানুষ মন্ত্রীকে দেখতে যায়নি, ওই প্লেনে যে নদীতে নামে, এটা দেখার জন্য গেছিল। এটা 49-50 দিকের কথা। তখন আমি নদীর মধ্যে তোলা ইলিশ মাছ রান্না করা খেয়েছি আমি। আমাকে কি পেটালিং, আমি স্বাদ বলবো এটা, এত সোজা। আমি কি ছিল, পেঁয়াজ ভালো ছিল না, একটু হলুদ ছিল আর কাঁচামরিচ ছিল, পেঁয়াজটা পর্যন্ত নাই, নুন ছিল। কাঁচামরিচ, নুন এবং হলুদ এই দিয়ে রান্না। তো টাটকা ইলিশ হলে পর কিছু লাগে না, পানি দিয়ে এগুলো সিদ্ধ করলেও খাওয়া যাবে। তো আজকে তো ইলিশটা হবে কোথায়?
তার মধ্যে এবার জিটকা ধরার প্রবণতা, সরকার মানা করছে, এটা করছে সেটা করছে, শুনছে কে? এবং খবরের কাগজে পড়েছি, আমি পরশু দিনের খবরের কাগজে পড়েছি, জামাই ষষ্ঠীতে কলকাতায় প্রচুর চলে গেছে ইলিশ। আর আমি তো নিউ ইয়র্কে দেখেছি, আমি ইয়েতে দেখেছি, টরন্টোতে দেখেছি, পদ্মার সবচেয়ে বড় ইলিশগুলো বিদেশে চলে যায়। না, আমি দেশের জন্য এখন আর আমাদের এখানে জাটকা আকারের জাটকা খাওয়ার প্রতিযোগিতা হয় আমাদের। আমরা তো বর্ষা দেখেছি, আপনি অনেক ভালো দেখেছেন, আমরা কিছু খানিকটা বা আমাদের হিসাবে আমরা অনেক বেশি দেখেছি। কিন্তু এখন যে ছোটরা বড় হচ্ছে তারা তো বর্ষার সঙ্গে পরিচিত হচ্ছে, বিশেষ করে শহরের শিশুরা। আমার সত্যি খুব খারাপ লাগে। তাদেরকে বর্ষা ঋতু চেনানো তো বর্ষা কাহাকে বলে বলতে হচ্ছে। আমার মনে হয় এই যে এই জন্য চর্চার কথাটা বলছিলেন, এটা বাবা মা যদি অনুগ্রহ করে মনে রাখেন, অভিভাবকরা মনে রাখেন, মামা বা চাচারা যদি মনে রাখেন, এবং একটু যদি বুঝিয়ে টুজিয়ে দেন যে বাঙালি মানি হচ্ছে তো দুই একটা রাজনৈতিক দল ছাড়া তার কিছু বোঝে না, যে বাঙালি মানি আমরা হাজার হাজার বছর ধরে এই সমাজটা আমরা এভাবে এসেছি, আমরা এইভাবেই চলবো, এবং তোমরা যদি এই ধারাবাহিকতা রাখো। আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে কতদিন খালি পায়ে হাঁটছেন না, ঘাস পা দিয়ে মারতে। আবার আছে, এটাও আছে যে কতদিন বৃষ্টিতে ভিজছেন না। হ্যাঁ, আমি সত্যি সত্যি দেখেছি, আমি ছাদ থেকে তো মাঝে মাঝে দেখা যায় কোন বাড়ির কাজের মেয়েরা ছাদে উঠলো, বৃষ্টি এরকম এরকম ঘুরে ঘুরে নাচছে না। সত্যি ওই নাচের মধ্যে কোনো সৌন্দর্য আপনি নান্দনিক দিক থেকে পাবেন না, মুদ্রাগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না কিছু না, ওই যে অন্তরের আবেগে শরীরে যে নৃত্য আছে সেটার বহিঃপ্রকাশ করছে, এবং প্রকৃতি সে সুন্দর এসে ধরা দেয়, একেবারে নিজে এসে ধরা দেয়। সুতরাং আশারের মতো আসুক, আশার হিসেবে নয়, আশা। হ্যাঁ, এটুকু আমরা আশা করি, এটা আমরা আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই আমাদের সঙ্গে এই আশার বর্ষা বরণের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে সময় সংলাপ দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।